আমি দেখতে পাচ্ছি স্পষ্টতই যে রাজনৈতিক চাল, কৌশল, পরিবেশ এবং পরিস্থিতিতে আওয়ামী লীগ যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে বিভিন্ন পোশাক, বিভিন্ন সুরতে তারা এই শহরে, নগরে, মহানগরে আবির্ভূত হচ্ছে, এটি ঠেকানো তো যাচ্ছেই না, বরং ক্রমশ ডে বাই ডে বেড়ে যাচ্ছে। অতীতের চাইতে এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। আওয়ামী লীগ উকি দিচ্ছে, শেষ করা যাচ্ছে না, অনেকেই আতঙ্কে। এই দলটাকে নিয়ে আবার অনেকেই মহাচিন্তায় পড়ে গেছে। আইন উপদেষ্টা তার অবস্থান মোটামুটি ব্যাখ্যা করতে পারলেও অন্য যে বিষয়গুলো সেখানে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও আবার নতুন করে বিতর্কের সৃষ্টি করতে পারে। এই পোস্টটি যে উত্তেজনাপূর্ণ ছিল, ডক্টর আসিফ নজরুল নিজে স্বীকার করে দিচ্ছেন বিধায় করে আওয়ামী লীগ, ছাত্রলীগ নতুনভাবে শোডাউন শুরু করেছে। আমরা গতকাল বৃহস্পতিবারও দেখলাম চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মিছিল করেছে তারা। শুধু চট্টগ্রাম নয়, ঢাকা, খুলনা, মাগুরা, বরিশাল বিভিন্ন জায়গায় তারা জানান দিচ্ছে যে আমরা আছি, মরি নেই। এখন এইটাতে সরকার কিছুটা ভয় পাইছে। উপদেষ্টা পরিষদের কতজন গত 16 বছরে 16 দিন রাজপথে নেমেছেন কিংবা রাজপথে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি, কিন্তু বড় বড় কথা বলছেন। এই বড় বড় কথা বললে কাজ হবে না, কাজের কাজ করতে হবে। আপনারা কোনোদিনই রাজপথের মানুষ ছিলেন না, সুতরাং রাজনীতি নিয়ে কথা বলা আপনাদের শোভা পায় না, এমন মন্তব্যই নুরুল হক নূর করলেন। বর্তমান সরকারের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বড় এবং প্রতিষ্ঠিত মিথ্যাবাদী হলেন আসিফ নজরুল স্যার। তিনি হলেন এক নম্বরের সবচেয়ে বড় মিথ্যাবাদী এবং প্রতিষ্ঠিত মিথ্যাবাদী, কারণ মিথ্যা কথা বলার মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। আওয়ামী লীগ উকি দিচ্ছে, শেষ করা যাচ্ছে না, অনেকেই আতঙ্কে। এই দলটাকে নিয়ে আবার অনেকেই মহাচিন্তায় পড়ে গেছে। কেউ ভাবছে যে এই দলটা ফিরে আসলে আমাদের অস্তিত্ব থাকবে না, আবার অনেকেই ভাবছে যে এই দলটা নিষিদ্ধ হয়ে গেলে মানুষের স্বপ্ন, মানুষের ভরসা সব কিছু নষ্ট হয়ে যাবে। দুইটা দিকই এই দলের ওপর বা এদেশের জনগণ আস্থা রাখার চেষ্টা করছে, দুইটা দিক থেকেই। একটা দল বা একটা গোষ্ঠী বিশেষভাবে সরব হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য। আমি জানি না তারা কেন নিষিদ্ধ চাইছে, তাদের কোন স্বার্থ বা কোন উদ্দেশ্যের কারণে নিষিদ্ধ চাইছে। তাদের একটাই স্বার্থ হতে পারে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তাদের জন্য একটা ইজি পয়েন্ট বা প্লাস পয়েন্ট পেয়ে যাবে যে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী করা লাগবে না। কেননা এই দলকে প্রতিদ্বন্দ্বী করার শক্তি, সাহস, ক্ষমতা অনেকেরই নাই। এটা কিন্তু বাস্তব। এই দলের সাথে অনেকেই জামানত হারাবে, এটাও কিন্তু শতভাগ বাস্তব। এখন দেখেন যে এই দলটাকে কারা নিষিদ্ধ করতে চায় না? যারা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, রাজনীতিটা ভালো বোঝে, দেশের ভালো বোঝে, এই দলটা তারাই নিষিদ্ধ করতে চায় না। কিন্তু কিছু সুবিধাবাদী, স্বার্থবাদী মানুষ দলটাকে নিস্তব্ধ করে দিতে চায়, নিষিদ্ধ করে দিতে চায়। এটা তাদের মুখ্য উদ্দেশ্য হিসেবে কাজ করার চেষ্টা করছে। একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে গত কয়েকদিন ধরে বেশ সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রসঙ্গে, কিন্তু অন্তর্বর্তী সরকার এই নিষিদ্ধ প্রসঙ্গে তারা কোনো মন্তব্য করছে না এবং স্পষ্ট কোনো বার্তাও কিন্তু দিতে পারছে না। কারণ যে তারা ভালো করেই উপলব্ধি করছে এই দেশের 8 কোটি জনসমর্থন রয়েছে, 8 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে নিষিদ্ধ করা তাদের জন্য খুবই কষ্টকর, খুবই ঝুঁকিপূর্ণ। এই বিষয়টা কিন্তু স্পষ্ট তারা বুঝতে পারছে এবং একই সাথে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের বিকল্প হতে পারে না। এদেশে সুস্থ গণতন্ত্র টিকে রাখতে এই দলটাকে শক্তিশালী এবং সক্রিয় থাকতে হবে, এটা কিন্তু বাস্তব। এখন অনেকেই বলতে পারে যে আওয়ামী লীগ তো গত 3টা নির্বাচন অবৈধভাবে করেছে, সেই 3টা নির্বাচনে তারা জালিয়াতি করে ক্ষমতায় টিকে থেকেছে। এখন দেখেন অবৈধ নির্বাচন তো তখনই করে যখন বিরোধী পক্ষ বা বিরোধী দলগুলো খুবই দুর্বল থাকে। এখন যদি বিরোধী দল দুর্বল থাকে সেটা তো এদেশের জনগণের প্রবলেম হওয়ার কথা নয়, ওই দলগুলোর প্রবলেম। একই সাথে আপনি যদি একটা বিষয় খেয়াল করেন যে আওয়ামী লীগ 3টা নির্বাচন অবৈধ করেছেন, সেই অবৈধ নির্বাচনকে এদেশের জনগণ আপনার প্রাধান্য দিয়েছিল বা এদেশের জনগণ গ্রহণযোগ্যতা বলে দাবি করেছিল। যদি তাই না করতো তাহলে আওয়ামী লীগের পতন সেই 13 থেকে বা 24-এর আগেই পতনটা কিন্তু হয়ে যেত, অনেক আগেই পতনটা হয়ে যেত। কিন্তু যায়নি কিসের জন্য? এদেশের জনগণ মনে করেছে যে আওয়ামী লীগের 3টা নির্বাচন বৈধ ছিল। এখন নির্বাচন 3টা বৈধ ছিল বিদায় আমরা দেখলাম যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এই মুহূর্তে ঘোষণা করা হলো, চট্টগ্রামের মেয়র ঘোষণা করা হলো সেই আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতার আরেক ধাপ প্রমাণ দিল। এরপর দেখা যাচ্ছে যে বরিশাল সিটি কর্পোরেশনের যে মেয়রটা নির্বাচিত হয়েছিল সে তো পালিয়ে গেছে। এখন সেই জায়গাটা চরমোনাইয়ের দল নেওয়ার চেষ্টা করছে। এইভাবেই তো আওয়ামী লীগের নির্বাচনগুলো বৈধতায় রূপ নিচ্ছে এবং এদেশের জনগণকে নতুন করে প্রমাণ করে দিতে হচ্ছে যে সেই নির্বাচনগুলো বৈধ ছিল। কেননা এই সময় এসে তো আমরা দেখতে পাচ্ছি যে বৈধতার প্রমাণ, যদিও আমরা গত 3টা নির্বাচনকে বারবার অবৈধ বলে কটাক্ষ করেছি, বারবার আমরা অবৈধ প্রমাণ করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের সেই প্রমাণটাকে আবার ভুল প্রমাণ করলো অন্তর্বর্তী সরকার। যে কেননা ওই নির্বাচনগুলোকে বৈধতা দিয়ে আমাদের যে মনের ভিতর সন্দেহ ছিল যে নির্বাচনে কারচুপি হয়েছে, শেখ হাসিনা নির্বাচনগুলো ভালো হয়নি, সেই নির্বাচনের সম্পূর্ণ আমাদের ধারণা, চিন্তা, ফিকির সবকিছু একেবারে নস্যাৎ করে দিয়ে অন্তর্বর্তী সরকার বৈধতা প্রমাণ করলো। এর ফলে তো জনগণের আস্থা আওয়ামী লীগের প্রতি বারবার বৃদ্ধি
বৃদ্ধি পাচ্ছে। এখন আপনি যদি দেখেন যে একটা দলের কথা বলছি যে তারা খুবই আতঙ্ক আছে আওয়ামী লীগের ফেরার বার্তা নিয়ে। একদিকে তাদের শেষ করা যাচ্ছে না, তাদের কিভাবে আপনি শেষ করবেন, যখনই আপনি শেষ করতে যাচ্ছে তখনই অন্তর্বর্তী সরকার বারবার ব্যর্থ হতে যাচ্ছে। এই যে ব্যর্থতার দায়ভার তারা জনগণের সামনে প্রকাশ করতে চাচ্ছে না। যখনই জনগণের সামনে প্রকাশ করবে তখনই কিন্তু একটা বিশাল হুমকির সম্মুখীনে পড়ে যাবে যে অন্তর্বর্তী সরকার আসলেই ব্যর্থতার দিকে যাচ্ছে। এখন দেখেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ যখনই করতে যাবে তখন অন্তর্বর্তী সরকার শতভাগ ব্যর্থতা হবে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ বারবার উকি দিচ্ছে, বারবার ঝটিকা মিছিল করছে, বারবার রাজপথে নামার চেষ্টা করছে, বারবার রাজপথ গরম রাখার চেষ্টা করছে। এই বিষয়গুলো কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাচ্ছে না। কেন দমিয়ে রাখা যাচ্ছে না? এদেশের মানুষের স্বতঃস্ফূর্ত আশা ভরসা সবকিছু আস্থা তো এই দলের উপর আঁকার চেষ্টা করছে। একটা বিষয় আপনি হয়তো খেয়াল করে দেখতে পারবেন যে শুধু যে এদেশের জনগণ আস্থা রাখছে তা কিন্তু না। অসংখ্য উপদেষ্টা রয়েছে যাদেরকে আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বললে তারা উত্তর দিতে পারে না ঠিক মতো, এবং আওয়ামী লীগের পক্ষে তারা এক ধরনের নীরব থেকে নিঃশব্দ থেকে জয়গান বলার চেষ্টা করে। একই সাথে দেখেন যে বাংলাদেশের যে বৃহৎ রাজনৈতিক যে দলগুলো রয়েছে বিএনপি, জামাত, তারা কিন্তু কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। কতিপয় কিছু ছোট রাজনৈতিক দলগুলো তাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যে দাবিটা একেবারে অপ্রাসঙ্গিক, যেটা কখনো প্রাসঙ্গিক হবে না বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে। কেননা বিএনপির মতো শক্তিশালী দল, জামাতের মতো শক্তিশালী দল যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, তখন অন্যান্য রাজনৈতিক দল সেটা নিষিদ্ধ চাইলে কি নিষিদ্ধ হবে, এটা কিন্তু বাস্তব না। এরপরে অন্তর্বর্তী সরকার নিজেও আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। কেন চায় না আমি জানি না কেন চায় না। হয়তো এই বিষয়টা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগকে যখনই আমরা নিষিদ্ধ করতে যাবো তখনই বড় ধরনের একটা বিপদের সম্ভাবনা বা আশঙ্কা কিন্তু থাকে। এই বিষয়টার জন্যই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। এরপর আমরা যদি দেখি যে দেশের যারা সুশীল সমাজ, যারা রাজনীতি বিশ্লেষক, তারাও কিন্তু মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা কখনোই সমীচীন হবে না। কেন সমীচীন হবে না? যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে এই দলটার ব্যাপক গ্রহণযোগ্যতা দরকার। আমরা একই সাথে এই দলটা যদি আপনি দেখেন যে বিচার বিশ্লেষণ করে দেখেন, বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে। যখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবেন, বাংলাদেশের অস্তিত্বকে আপনাকে অস্বীকার করতে হবে। আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবেন, অবশ্যই আপনাকে স্বাধীনতাকে বিলীন করে নিষিদ্ধ করতে হবে। কেননা যখনই আপনি ৭১-এর নাম নেবেন তখনই চলে আসবে আওয়ামী লীগের নাম, যখনই আপনি ভাষা আন্দোলনের নাম নেবেন তখনই কিন্তু চলে আসবে আওয়ামী লীগের নাম, যখনই আপনি ৬৯ গণ অভ্যুত্থান ৭ই মার্চ থেকে শুরু করে যতগুলো বড় বড় ইভেন্ট রয়েছে সবগুলো ইভেন্টেই যখন আপনি নামগুলো উচ্চারণ করতে যাবেন, পাশাপাশি কিন্তু আওয়ামী লীগের নামটা সজোরে উচ্চারিত হবে। এই বিষয়টা কিন্তু স্পষ্ট। এই জন্য অন্তর্বর্তী সরকার হয়তো চাইছে না যে আমরা ইতিহাসের মধ্যে বিরূপ একটা পরিবর্তন ঘটা, ইতিহাসকে আমরা মুছে দিই। যেহেতু এদেশের মানুষের হৃদয় থেকে ইতিহাসটা মোছা যাবে না। এদেশের অসংখ্য মানুষ মুক্তিযুদ্ধের সাক্ষী, এখন অসংখ্য মুক্তিযোদ্ধা বেঁচে আছে। তারা যখন শুনে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তখন তাদের অন্তরটা ফেটে চুরমার হয়ে যায়, তাদের ভিতরে খুব দুঃখ, কষ্ট, আর্তনাদ, যে ভরসা, এই বিষয়গুলো কিন্তু আমরা উপলব্ধি করতে পাই। একই সাথে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে না বা পারছে না, এটি কিন্তু শতভাগ সত্য। তারপরেও অন্তর্বর্তী সরকারের উপর একটা ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করা হচ্ছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রসঙ্গে। তবে আওয়ামী লীগ বারবার উকি দিচ্ছে, এই উকি দেওয়াটাই একসময় তারা রাজপথে বেরিয়ে যাবে এবং রাজপথ থেকে তারা সব ধরনের নিয়ন্ত্রণে নিতে পারবে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট। কারণ আমরা অতীতের যে রাজনীতির কৌশল, রাজনীতির যে ধরন, রাজনীতির যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমরা কিন্তু দেখে দিয়েছি। এখন দেখেন যে আওয়ামী লীগ বারে উকি দিচ্ছে। কিভাবে উকি দিচ্ছেন? ঝটিকা মিছিলের মাধ্যমে বিভিন্নভাবে রাজপথ দখলের চেষ্টা করছে, বিভিন্ন মিডিয়াতে আওয়ামী লীগের একটা সরগরম তৈরি হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটা ব্যাপক গ্রহণযোগ্যতা বেড়েছে, সব জায়গায় মানুষ খুব আস্থা নিয়ে তাদের দিকে তাকিয়ে রয়েছে, তাদের খবর শুনছে, তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে, সব ধরনের মানুষ তাদেরকে অনুসরণ করার চেষ্টা করছে। কেন? যে এই দলটার প্রতি অসংখ্য মানুষের সমর্থন, আস্থা সবকিছু আছে। তারপর এই দলটার নিষিদ্ধতা নিয়ে অনেক গুঞ্জন রয়েছে, অনেক কিছু রয়েছে, তারপরও এই দলটার প্রতি মানুষ ভালোবাসছে, আস্থা রাখছে। এখন দেখেন যে এই বিষয়গুলো বারবার ফুটে উঠছে। এক ধরনের বাহিনী কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে আওয়ামী লীগের দালাল, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, যারা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইছে, এই বিষয়গুলো ত্যাগ দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাই বলে কি তাদেরকে আটকানো যাবে? আমি মনে করি যে অতীতের চাইতে এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। লস্করে তো এবার সাথে আইন উপদেষ্টা বৈঠক করেছেন, এমন একটি ছবি আমি নিজেও সন্দেহের চোখে দেখেছিলাম, মনে করেছিলাম যে এটি কোনো এডিটেড ছবি কিনা। তো সেই বিষয়ে আইন উপদেষ্টা তার অবস্থান মোটামুটি ব্যাখ্যা করতে পারলেও অন্য যে বিষয়গুলো সেখানে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও আবার নতুন করে বিতর্কের সৃষ্টি করতে পারে এবং অনেকের কাছে দায়সারা গোছে মনে হতে পারে, যুক্তিযুক্তহীন মনে হতে পারে। আইন মন্ত্রণালয় তার বিবৃতিতে যেটি বলছে, নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামক অনলাইন পোর্টালে জম্মু কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে শীর্ষ লস্করি তৈয়বা অপারেটিভের সাক্ষাৎ শিরোনামে আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা, মানহানিকর ও অদায়িত্বপূর্ণ। এবং এখানে দাবি করা হচ্ছে যে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গেই ওই বৈঠকটি ছিল এবং সেটি কাশ্মীরের সন্ত্রাসী হামলার 3 দিন আগে। তার এই বক্তব্য আমরা গ্রহণ করতে চাই এবং এই ধরনের প্রতিবাদের অবশ্যই দরকার আছে। আমরা জানি ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানানভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, এটা ঠিক আছে। কিন্তু হেফাজতে ইসলাম সম্পর্কে বৈঠকের ছবি উল্লেখ করতে গিয়ে হেফাজতে ইসলাম সম্পর্কে যেভাবে বিস্তারিত ব্যাখ্যা যাওয়া হয়েছে এটি আবার অনেক কাছে বিতর্কিত মনে হতে পারে। তার কারণ ওই গণমাধ্যম বা ওই গণমাধ্যমগুলোতে হেফাজতে ইসলাম সম্পর্কিত সাম্প্রতিক সময় বা গত 2-1 দিনের মধ্যে কোনো প্রশ্ন উত্থাপন করা হয়নি। হেফাজতে ইসলামকে জাস্টিফাই করতে হবে এখানে এই ছবি প্রসঙ্গে। এখানে বলা হচ্ছে যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আইনের মধ্যে কাজ করা ইসলামিক স্কলার ও সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম। প্রতিবেদনে উল্লেখিত ব্যক্তিরা হেফাজতে ইসলামের নেতা যারা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত নন। বিবৃতিতে আরো বলা হচ্ছে যে হেফাজতে ইসলামের নেতারা বাংলাদেশের ঐকমত্য প্রতিষ্ঠা কমিশন কর্তৃক শুরু করা রাজনৈতিক সংলাপে অংশগ্রহণকারী নেতাদের অন্যতম। পাশাপাশি পশ্চিমা দেশগুলোর দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে এই গ্রুপের বৈঠক সমূহ তাদের বর্তমান রাজনৈতিক ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি ও সংশ্লিষ্টতাকে প্রতিফলিত করে। এবং আরো অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে। হেফাজতে ইসলাম যে একটি বিতর্কিত সংগঠন,
তা ডক্টর আসিফ নজরুল তার এই ব্যাখ্যার মধ্য দিয়েই আবার তা প্রমাণ করার চেষ্টা করেছেন, আবার নিজের অজান্তে সম্ভবত। ফেসবুক পোস্ট সম্পর্কে যদি বলা হয়েছে, এটি যে একেবারেই কোনো যুক্তি নেই এমনটা অনেকের মনে হতে পারে, তার কারণ এইখানে আবার সে সম্পর্কে বলা হচ্ছে আর ভারতীয় নেতাদের পেহেলগ্রাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করার উদ্দেশ্যে উত্তেজনাপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। মানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি এই উত্তেজনাপূর্ণ পোস্টটি শেয়ার করেছেন। উত্তেজনাপূর্ণ, বাস্তবে পোস্টটি একজন ভারতীয় নাগরিক কর্তৃক নিরাপত্তার ব্যবস্থা ব্যর্থতা নিয়ে লেখা হয়েছিল। উপদেষ্টা হামলা নিন্দা জানিয়ে একটি ক্যাপশন সহ এটি শেয়ার করেছিলেন। ভুল বুঝাবুঝি এড়াতে তিনি কয়েক ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পোস্টটি মুছে ফেলেন। এই পোস্টটি যে উত্তেজনাপূর্ণ ছিল, ডক্টর আসিফ নজরুল নিজে স্বীকার করে নিচ্ছেন বিধায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে এই শব্দটি উচ্চারণ করা হয়েছে। এবং এটি যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার চেয়ে এই হামলার সঙ্গে ভারতের শীর্ষ নেতারা কিংবা সরকারের উচ্চমহল যে জড়িত সেটি সবার সামনে প্রকাশ পেয়েছে, সেটিকে ডক্টর আসিফ নজরুল অ্যাভয়েড করার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। যেহেতু এই অবস্থায় বাংলাদেশের একজন মন্ত্রিত্বের আসনে একজন বসে থাকা একজন ব্যক্তি কিভাবে এই পোস্ট দিয়ে উস্কানিগুলো এই প্রশ্ন উত্থাপিত হয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলা হয় যে না শুধু নিন্দা জানানো হয়েছে আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটি আসলে সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। এখানে বলা হচ্ছে যে এখানে ভুল বুঝাবুঝির কিছু নেই, অর্থাৎ এটি নিয়ে যারা কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে, ট্রোল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি নিয়ে বলা হচ্ছে ভুল বুঝাবুঝির কিছু নেই। ভুল বুঝাবুঝির অবশ্যই কিছু নেই, তবে যে ব্যাখ্যাটি দাঁড়ায় অনেকে সেটি দেওয়ার চেষ্টা করেছেন এবং আমার এখনো দৃঢ় বিশ্বাস আইন উপদেষ্টা এটি সব জ্ঞানেই দিয়েছিলেন। তখন এরকম নজির এর আগেও আছে, তিনি পোস্ট দিয়ে আবার ডিলিট করে ফেলেছেন সমালোচনার মুখে। অধ্যাপক আসিফ নজরুল তিনি নিজেও আইনের একজন শিক্ষক, একজন রাজনীতি বিশ্লেষক, এখন তো মন্ত্রী অবস্থাতে আসেনি বলা যায়। তিনি তার তো নিশ্চয়ই বোঝার ক্ষমতা আছে কোন পোস্ট বিতর্কিত, কোন পোস্ট দেওয়া